সবাই বলে ভালোবাসা নাকি সব করতে পারে, পাহাড় পর্যন্ত টলাতে পারে। আমি সেটা আমার জীবন দিয়ে বুঝেছি। হিমেলগঞ্জ যাওয়ার আগে আমি ভাবতেও পারিনি যে পাহাড়ের সেই অদ্ভুত নীরবতা, যাকে আমি শান্তি ভেবেছিলাম, তা আমাদের জীবনের সব শান্তি আর আনন্দকে নষ্ট করে দেবে। একটা সময় ছিল যখন আমি নিজেকেই চিনতে পারতাম না। আমার নিজের উপর আমার কোনো নিয়ন্ত্রণ ছিল না। সবাই যখন আশা ছেড়ে দিয়েছিল, তখন শুধু আকাশ দমে যায়নি। ওর সেই অটল বিশ্বাস আর ভালোবাসাই আমাকে ওই অন্ধকার থেকে টেনে বের করে এনেছে। আজ আমি যে আবার স্বাভাবিক ছন্দে কথা বলছি, হাসছি, এসবই আকাশের জন্য। সেই হাড় কাঁপানো দিনগুলোর কথা ভাবলে আজও আমার গায়ে কাঁটা দেয়। আমি মেঘনা, আজ থেকে ঠিক 3 বছর আগে। কিরে মেঘনা, হলো তোর প্যাকিং? আর কতক্ষণ ধরে প্যাকিং করবি? পুরো বাড়িটাকেই সঙ্গে করে নিয়ে যাবি নাকি? এই তো পিসিমণি, হয়ে গেছে। এখনো এত জামা কাপড় পড়ে আছে বিছানায়, আর তুই বলছিস হয়ে গেছে? কখন শেষ করবি গোছানো? আর গরম জামা কাপড়গুলো সব নিয়েছিস তো? হ্যাঁ হ্যাঁ, সব নিয়েছি। বাবা, পিসি, মেঘনা, কি ব্যাপার? কিসের এত ডিসকাশন চলছে শুনি? মেঘনা, পিসিও কি তোমার প্যাকিংয়ে হেল্প করছে নাকি? না, পিসি হেল্প করছে না, কিন্তু তুই তো একটু করলে পারতিস। সকাল থেকে মেয়েটা সব গোছগাছ একা একাই করছে। আমি রান্নার দিকটা দেখছি বলে আমিও করতে পারছি না। তোর তো আজকে ছুটি আকাশ, তুই কেন হেল্প করছিস না? সেই সকাল থেকে বই পড়ে চলেছিস। বেড়াতে তো তোরা দুজনেই যাবি, তো মেঘনা একা কেন সব প্যাক করবে শুনি? আচ্ছা পিসি, রাগ করছো কেন? তুমি তো জানো যে আমি বই পড়তে ভালোবাসি, আর আজকে ছুটি, তাই একটু পড়ছিলাম। আর আমি প্যাকিংয়ের কিছু বুঝি বলো? মা বাবা মারা যাওয়ার পরে ছোট থেকে যখনই কোথাও বেড়াতে গেছি, তুমি নিয়ে গেছো। দরকার পড়লে তোমার নিজের স্কুল কামাই করেও আমাকে নিয়ে গেছো। আর সব প্যাকিং সব সময় তুমিই করতে। তাও আমি মেঘনাকে বলেছিলাম, কিন্তু ও বলল ও করে নিতে পারবে। তাই তো আমি বই পড়তে গেলাম। তখন তুই ছোট ছিলি, তাই আমি সব করে দিতাম। এখন বড় হয়েছিস, বিয়ে করেছিস, তখন আর এখনকার কথা এক হলো নাকি? আর মেঘনার কথা বলছিস, এত বছর ওকে দেখেও চিনলি না? ওকে কোনোদিন কাউকে কিছু মুখ ফুটে বলে? মা বাপ মরা মেয়ে, সব কিছুতে মানিয়ে নিতে চেষ্টা করে সব সময়। তাই ও যা বলে বলুক, তুই যা হেল্প কর, আমি কিছু শুনতে চাই না। সব প্যাকিং তাড়াতাড়ি শেষ কর। আচ্ছা, তোদের ট্রেন যেন কটায় কাল? সকাল 6:50। এই শুনে আকাশের পিসি ঘর থেকে চলে যান, আর আকাশ প্যাকিংয়ে মেঘনার সাহায্য করতে শুরু করে। পিসির আশীর্বাদ নিয়ে মেঘনা আর আকাশ ভোর ভোর বেরিয়ে পড়ে একটা ট্যাক্সি করে শিয়ালদা স্টেশনের উদ্দেশ্যে। বাইরে তখনও ভালো করে আলো ফোটেনি। এত ভোরে ওরা যে স্টেশনে যাওয়ার জন্য গাড়ি পাবে, সেটা ওরা ভাবতেই পারেনি। এই সব নিয়েই কথা বলতে বলতে আর ভোরের এই মনোরম পরিবেশ উপভোগ করতে করতে ওরা স্টেশনে পৌঁছে যায়। স্টেশনে গিয়ে দেখে যে ওদের ট্রেন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। আকাশ আর মেঘনা ওদের সব লাগেজ নিয়ে ট্রেনে উঠে বসে পড়ে। আকাশ মেঘনার বিয়ে হয়েছে আজ 1 মাস হলো। ওদের প্রেমটা ছিল সেই কলেজ জীবনের। আকাশ এখন এক কলেজের প্রফেসর। ছুটি পাওয়া যাচ্ছিল না বলে ওদের হানিমুনটা 1 মাস দেরি হলো। ওরা যাচ্ছে উত্তরবঙ্গের একটা পাহাড়ি জায়গা হিমেলগঞ্জে। ওরা দুজনেই পাহাড় আর নীরবতা দুটোই খুব ভালোবাসে। আর হিমেলগঞ্জ হলো এমন একটা জায়গা যেখানে এই দুটোরই যেন মেলবন্ধন ঘটেছে। ওদের ট্রেন রাইট টাইমেই প্ল্যাটফর্ম থেকে ছাড়ে। জানলা দিয়ে বাইরে তাকিয়ে মেঘনা আকাশকে বলে, আকাশ, অবশেষে আমাদের পাহাড় যাত্রা শুরু হলো। কি বলো? হিমেলগঞ্জ নামটা শুনলেই কেমন যেন একটা অদ্ভুত শান্তি লাগে, তাই না? হুম, ম্যাডাম, কত ইন্টারনেট খুঁজে তবে এই জায়গাটা পেয়েছি। তুমি তো বলেই খালাস যে রিমোট হিল স্টেশনে যাবে। তুমি তো জানো, আমার সেই ছোটবেলা থেকেই এটা স্বপ্ন যে নীরবতায় ভরা পাহাড়ে যাব, আর সেখানে গিয়ে সেখানকার সব মনোরম দৃশ্যকে রং তুলিতে বন্দি করব। মা বাবা মারা যাওয়ার পরে লেখাপড়াটাই কত কষ্ট করে করেছি। ছবি আঁকতে ভালোবাসতাম বলে কত কথা শুনতে হয়েছে মামা মামির কাছে। তার উপরে যদি বলতাম যে পাহাড়ে গিয়ে ছবি আঁকতে চাই,
তাহলে তো আমার আর রক্ষে ছিল না। কখনো কখনো মনে হয় জানো তো আকাশ, যে তুমি যদি আমার জীবনে না আসতে তাহলে হয়তো সারা জীবন সব আনন্দ, ভালো লাগা আর স্বপ্নগুলো অধরাই থেকে যেত। উফ মেঘনা, তুমি আবারও শুরু করলে এই সব। তোমাকে কতবার বলেছি না এইসব পুরনো কথা ভেবে কষ্ট পাবে না। আজকে আমরা একসাথে পাহাড়ে যাচ্ছি, তাও আবার আমাদের হানিমুনে। তাই আজকে নো মন খারাপ, নো স্যাডনেস, শুধু হাসি আর মজা। ওকে ম্যাডাম? আচ্ছা বাবা, আচ্ছা, একদম আর মন খারাপ করব না, প্রমিস। সবুজ বাংলার ধান ক্ষেত পেরিয়ে একসময় ওদের ট্রেনটা তিস্তা নদীর ওপরের বড় ব্রিজটা পার হয়ে পৌঁছয় নিউ জলপাইগুড়ি স্টেশনে। সেখানে চারধারে পাহাড়ি বাতাসের একটা অন্যরকম ছোঁয়া। সেখান থেকে একটা ছোট গাড়ি করে আকাশ আর মেঘনা ক্রমশ দুপাশে ঘন পাইন বনে ঢাকা পাহাড়ি রাস্তার চড়াই উতরাই বেয়ে পৌঁছয় হিমেলগঞ্জের ময়ূরী গেস্ট হাউসে। গেস্ট হাউস আর তার চারপাশের পরিবেশ দেখে মেঘনা আকাশকে বলে, উফ আকাশ, জায়গাটা সত্যি অপূর্ব। এই ঘন পাইন বন আর সামনেই কাঞ্চনজঙ্ঘা, কেমন একটা ছবির মতো মনে হচ্ছে, তাই না? গেস্ট হাউসটাও বেশ নিরিবিলি, আমার ঠিক যেমনটা পছন্দ। বুঝলাম যে তোমার খুব পছন্দ হয়েছে সব। এবার ভেতরে চলো, বাইরে কেমন ঠান্ডা হাওয়া দিচ্ছে দেখেছো? তোমার গায়ে কোনো শাল বা সোয়েটার কিছুই নেই। চলো চলো। তারপর ওরা দুজনেই গেস্ট হাউসের ভেতরে চলে যায়। ওদের পৌঁছতে সন্ধে হয়ে যাওয়ায় ওই দিন ওরা আর কোথাও সাইট সিইং করতে যাবে না ঠিক করে। তাই রাতের ডিনার সেরে ওরা শুয়ে পড়ে, আর টায়ার্ড থাকার জন্য ওরা ঘুমিয়েও পড়ে। পরের দিন সকালে ব্রেকফাস্ট সেরে ওরা বেরিয়ে পড়ে। যে গাড়িতে করে ওরা কাল গেস্ট হাউসে এসেছিল সেই গাড়িতেই ওরা আগামী দিনগুলো পুরো হিমেলগঞ্জটা ঘুরে দেখবে। 3 রাত্রি 4 দিনের এই সফরে এই গাড়িটাই হবে ওদের সফর সঙ্গী। কিছুটা গিয়ে ওরা এক জায়গায় খুব সুন্দর একটা ঝর্ণা দেখতে পায়। আকাশ তার ছবি নেওয়ার জন্য ড্রাইভারকে গাড়ি থামাতে বলে। আকাশ আর মেঘনা দুজনেই গাড়ি থেকে বেরিয়ে আসে। আকাশ কিছুটা এগিয়ে যায় ক্যামেরা নিয়ে। ছবি তুলতে তুলতে আকাশ যখন মেঘনাকে উদ্দেশ্য করে বলে, মেঘনা এসো, এই ওয়াটারফলটার সামনে তোমার একটা ছবি তুলে দিই। মেঘনা কোনো উত্তর না দেওয়ায় আকাশ পিছনে ফিরে তাকায় আর তাকিয়ে দেখে যে মেঘনা ওখানে নেই। আকাশ ড্রাইভারকে জিজ্ঞাসা করলে ড্রাইভার বলে, सर मैडम तो उस तरफ आगे बढ़ गई हैं। আকাশ তখন কিছুটা উত্তেজিতভাবে ড্রাইভারকে বলে, হ্যাঁ, সামনে এগিয়ে গেল মানে? কোন সামনে? আর এই জায়গা তো আমরা কেউ ভালো করে চিনিই না। আমি তো সামনে ছবি তুলছিলাম, কিন্তু তুমি তো দেখতে পাচ্ছিলে, তো তুমি একবার আটকাবে না? এখন যদি কোনো বিপদ আপদ হয় তো কি করব আমি? এখনো বসে থাকবে নাকি গাড়িতে? নামো তাড়াতাড়ি, আমি খুঁজতে যাচ্ছি, চলো আমার সঙ্গে। हाँ 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 सर, सॉरी, चलिए चलिए। আকাশ আর ড্রাইভার ওরা দুজনে মিলে মেঘনাকে খুঁজতে খুঁজতে সামনের দিকে এগিয়ে যায়। मैडम 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 सर वो देखिए, मैडम वहां पे खड़ी हैं। মেঘনা, এই মেঘনা, তুমি এখানে কি করছো? কতক্ষণ ধরে খুঁজছি তোমায়। আর তুমি চলেই বা এসেছো কেন? অচেনা জায়গা, কিছু যদি হয়ে যেত। একটা কাণ্ডজ্ঞান নেই তোমার। এখন আবার হাঁ করে তাকিয়ে আছো। হাঁ করে তাকিয়ে আছো কেন? আর এই পোড়ো বাড়িটার সামনে তুমি দাঁড়িয়েই বা আছো কেন? চলো এখান থেকে। এই বলে আকাশ মেঘনাকে নিয়ে সেই পুরো বাড়ি থেকে বেরিয়ে আসে। চলে যাওয়ার সময় মেঘনা বারবার পিছনে ফিরে পড়ে থাকা একটা পেন্টিং ব্রাশকে দেখতে থাকে। সেদিন সারাদিন মেঘনা আর সেরকম কোনো কথা বলল না। ওকে দেখে মনে হচ্ছিল যে এই এত সুন্দর প্রকৃতি, এত সুন্দর সব দৃশ্য, আকাশের সঙ্গ, কোনো কিছুতেই যেন ওর মন নেই। ওর মনটা যেন অন্য কোথাও বা অন্য কিছুতে পড়ে আছে। বেশিরভাগ সময়টা ও চুপ করেই রইল। আকাশ জিজ্ঞাসা করলে ও মাথা ধরেছে বলে ব্যাপারটা কাটিয়ে দেয়। সন্ধ্যা নাগাদ ওরা গেস্ট হাউসে ফিরে আসে। ফ্রেশ হয়ে আকাশ ওকে বলে, মেঘনা, ফ্রেশ হয়ে কি এখন একটু ভালো লাগছে? হ্যাঁ, একটু বেটার লাগছে। সরি গো, আজকে আমার জন্য তোমার ঘোরাটাও নষ্ট হলো।
আসলে মাথাটা এত ভার লাগছিল যে কি বলবো। উফ, মেঘনা, কি যে বলতে থাকো না তুমি। শরীর খারাপ কি কারো জানিয়ে আসে? আচ্ছা, একটা কথা বলো তো, তুমি তখন ওই পোড়ো বাড়িতে কেন গিয়েছিলে? তোমার শরীরটা খারাপ ছিল তাই সারা রাস্তা তোমায় আর জিজ্ঞাসা করা হয়নি। কত রকমের বিপদ ঘটতে পারতো বলো তো। কাউকে চিনি না আমরা এখানে, জায়গাটা ভালো না খারাপ তাও ঠিক করে জানি না। কত রকম রিস্ক হতে পারতো বলো তো। আরে বাবা, রাগ করছো কেন? আমি তো জাস্ট আশেপাশটা একটু ঘুরে দেখছিলাম। হাঁটতে হাঁটতে এগিয়ে যেতেই চোখে পড়ল ওই বাড়িটা। আর সবথেকে বেশি অ্যাট্রাক্ট করলো ওই পুড়ে যাওয়া বাড়িতে পড়ে থাকা ক্যানভাস আর পেইন্ট ব্রাশ। ওইগুলো দেখে মনে হচ্ছিল কেউ যেন এখনও ওগুলো রোজ ব্যবহার করে, একটুও ধুলো নেই। আর ওটা দেখতে দেখতে বুঝতেই পারিনি যে আমি তোমাকে না দেখতে পেয়ে টেনশন করব আর খুঁজতে বেরিয়ে পড়ব, তাই তো ম্যাডাম? বাবা মেঘনা, পারো তুমি। তোমার এই পেন্টিং নিয়ে অবসেশন নিয়ে আমার জাস্ট কিছু বলার নেই। যেখানেই আঁকা বা আঁকা রিলেটেড কিছু দেখবে আর বাকি সব কিছু তুমি ভুলে যাবে। আচ্ছা নাও, এবার ব্ল্যাঙ্কেটটা ভালো করে গায়ে দিয়ে বসো তো, নয়তো আবার দেখবে ঠান্ডা লেগে মাথা ব্যথা করবে। বসছি, অত চিন্তা করো না তো। এরপর রাত্রে ডিনার সেরে মেঘনা আর আকাশ ঘুমিয়ে পড়ে। সকালে আকাশের ঘুম ভাঙলেও দেখে যে পাশে মেঘনা নেই। প্রথমেও ভেবেছিল যে মেঘনা হয়তো বাথরুমে স্নান করছে, কিন্তু অনেক ডাকাডাকির পরেও মেঘনার কোনো উত্তর পেল না। তাই তড়িঘড়ি ও গেস্ট হাউসের রিসেপশনে গিয়ে খোঁজ করে। ওখান থেকে জানতে পারে যে ঘণ্টাখানেক আগে মেঘনা বেরিয়ে গেছে। আকাশ খুব অবাক হয় এটা ভেবে যে কালকে মেঘনাকে এত করে বোঝানোর পরেও আজকে ও আকাশকে কিছু না জানিয়ে আবারও সেই অচেনা জায়গায় একা বেরিয়ে গেল। এইসব ভাবতে ভাবতে আকাশ রুমে আসে। ওর খুব রাগ হয়। ও বারবার মেঘনাকে ফোন করতে থাকে, কিন্তু নেটওয়ার্কের জন্য ফোনও লাগে না। ও বুঝতেই পারছে না যে মেঘনা এমন কেন করছে। যে মেঘনাকে ও চিনি সে তো এরকম ছিল না। এইসব ৭-৫ ভাবতে ভাবতেই আকাশ রেডি হয়ে বেরিয়ে পড়ে মেঘনাকে খোঁজার জন্য। ড্রাইভার না থাকায় ও গাড়িটাও নিয়ে যেতে পারল না। অনেক খোঁজাখুঁজির পরেও যখন মেঘনা পাওয়া গেল না, তখনও ভাবতে থাকি এখানকার লোকাল পুলিশ স্টেশনে যাওয়ার কথা। ঠিক সেই মুহূর্তেই ও দেখে যে সামনের রাস্তাটা ধরে মেঘনা ওর দিকেই আসছে। রাগ আর অভিমান নিয়ে আকাশ ওকে বলে, কি ব্যাপার মেঘনা, তুমি কোথায় গিয়েছিলে? কালকে এতবার করে সবকিছু বোঝানোর পরেও তুমি আজকেও সেই একই কাজ করলে। আমার কথার কোনো দাম নেই তোমার কাছে? আমি সকাল থেকে তোমাকে খুঁজে চলেছি। আমাকে জানিয়ে যেতে কি হয়েছিল? আমি কি তোমাকে বাধা দিতাম? আর যদি এতই তোমার সবকিছু একা ঘোরার ছিল তো একাই তো আসতে পারতে, আমাকে সঙ্গে আনলে কেন? কি হলো, এখন চুপ করে আছো কেন? কিছু বলো। আকাশের কথা শুনে মেঘনা শুধু ফ্যাল ফ্যাল করে এদিক ওদিক দেখতে লাগলো, যেন কোনো কথাই ওর কানে ঢুকছে না। তারপর মেঘনা আকাশকে কাটিয়ে সোজা রাস্তায় হাঁটতে শুরু করল গেস্ট হাউসের দিকে। গেস্ট হাউসে ফিরেও মেঘনা কেমন যেন গুম খেয়েই রইল। আকাশের সঙ্গে কোনো কথাও বলল না, আর আকাশের কোনো কথার কোনো উত্তরও করল না। আকাশও বুঝে উঠতে পারছিল না যে কি হয়েছে। একবার মনে হলো যে হয়তো তখন ওইভাবে কথা বলাতে মেঘনা রাগ করেছে, তাই ও সরিও বলল, কিন্তু তাতেও কোনো লাভ হয় না। মেঘনা সেই গুম মেরেই থাকে। রাত্রে ডিনার না করেই মেঘনা শুয়ে পড়ে। পরের দিন সকালে মেঘনা ব্যাগ প্যাক করছে দেখে আকাশ জিজ্ঞাসা করে, মেঘনা, তুমি প্যাকিং করছো কেন এত সকালে? কি ব্যাপার? আমি আজকেই কলকাতাতে ফিরব, তাই। আজকেই কলকাতাতে ফিরছো মানে? কি বলছো তুমি? আমাদের তো এখনো কত জায়গা ঘোরাই হয়নি ঠিক করে, এখনই ফিরবো মানে? আমি আর কোথাও ঘুরতে চাই না, আমি কলকাতাতে ফিরতে চাই শুধু। তোমার ঘোরার হলে ঘোরো, আমি থাকবো না। কি বলছো মেঘনা, তুমি আর ঘুরতে চাও না? তোমারই তো এক্সাইটমেন্ট সব থেকে বেশি ছিল। তোমারই তো ইচ্ছে ছিল যে এরকম একটা শান্ত নিরিবিলি জায়গায় কয়েকটা দিন ঘুরবে, থাকবে, আর এখন বলছো থাকতে চাও না। কি হয়েছে তোমার মেঘনা? আমার উপরে রাগ করেছো? আমি কালকে ওরকমভাবে বলেছিলাম বলে অভিমান করেছো? আচ্ছা, আমি তো সরি বললাম বলো, আর প্লিজ রাগ করে থেকো না। 1 মাস পরে আমাদের হানিমুনে আমরা এসেছি একসঙ্গে সময় কাটাবো বলে। প্লিজ এরকম করো না মেঘনা। দেখো আকাশ, তোমার উপরে রাগ অভিমান আমি কিছুই করিনি, আর আমার এত সময়ও নেই। আমি শুধু থাকতে চাই না, ব্যাস।
তাই বাজে কথা বলে আমার সময় নষ্ট করো না, আমাকে প্যাকিংটা সারতে দাও। মেঘনার এরকম ব্যবহার দেখে আকাশ অবাক হয়ে যায়। যে মেঘনাকে ও ভালোবেসে বিয়ে করেছিল, সে এরকম করে ওর সঙ্গে কথা বলতে পারে তা যেন ও বিশ্বাসই করতে পারছিল না। আকাশ এরপর মেঘনার সঙ্গে আর কোনো কথা না বাড়িয়ে ফিরে যাওয়ার ব্যবস্থা করতে থাকে। ফিরে যাওয়ার কোনো ট্রেন টিকিটও পায় না, এমনকি ইমার্জেন্সি টিকিটও পাওয়া যায় না। তাই এক প্রকার বাধ্য হয়েই আকাশ বাই রোড ফিরে যাওয়ার ডিসিশন নেয়। ওদের যে গাড়িতে করে পুরো হিমেলগঞ্জ ঘুরে দেখার প্ল্যান ছিল, সেই ড্রাইভারকেই বলে যে ওদের যেন কলকাতাতে পৌঁছে দেয়। প্রথমে ড্রাইভার রাজি না হলেও পরে বেশি টাকা পেমেন্ট করার কথায় সে রাজি হয়ে যায়। দুপুর 2টো নাগাদ ওরা গাড়িতে করে কলকাতার উদ্দেশ্যে রওনা দেয়। ওদের গাড়ি NH-12 ধরে ছুটে চলে। আকাশ মেঘনাকে বলে, মেঘনা, অন্তত একটা কথা তো বলো, সেই কখন থেকে তুমি চুপ করে আছো? কিছু খেয়ে নেবে? সামনের কোনো ধাবায় গাড়িটা দাঁড় করাতে বলবো? আমি বললাম না আকাশ, বাজে কথা বলে আমার সময় নষ্ট করো না। আমার এখন কথা বলতে একদম ভালো লাগছে না। চুপচাপ গাড়ি চলতে দাও, আমাকে ডিস্টার্ব করো না। এরপর আকাশ একরাশ মন খারাপ নিয়ে চুপ করে যায়। ভোরবেলা ওরা বাড়িতে পৌঁছায়। আকাশ বিল বাজাতেই আকাশের পিসি এসে দরজা খোলেন। আর দরজায় আকাশ মেঘনাকে দেখে অবাক হয়ে জিজ্ঞাসা করেন, আরে আকাশ, তোরা? তোদের তো আরো কয়েকদিন ওখানে থাকার কথা ছিল। কি হয়েছে রে? মেঘনা সব ঠিক আছে তো? মেঘনা পিসির কথার কোনো উত্তর না দিয়ে এক প্রকার ওনাকে ধাক্কা দিয়েই ঘরে ঢুকে নিজের রুমের দিকে চলে যায়। আকাশ আর ওর পিসি একে অপরের মুখ চাওয়াচাওয়ি করতে থাকে। ওরা বুঝতেই পারে না যে এই সেই মেঘনা যে পিসিকে এত সম্মান করত, ভালোবাসত। এরকমভাবে কটা দিন কাটতে থাকে। পরিস্থিতি আরও খারাপ হতে থাকে। মেঘনা নিজের রুমেই দিনের বেশিরভাগ সময় কাটায়। আকাশ, পিসি কারোর সঙ্গে কোনো কথা বলে না। মেঘনা আগে কত হাসি খুশি ছিল, কত প্রাণোচ্ছল একটা মেয়ে ছিল। ওর সেই প্রাণোচ্ছলতা দেখেই আকাশ ওর প্রেমে পড়েছিল। সেটা আর চোখে পড়ে না। দিন দিন মেঘনা যেন কেমন নিজেকে গুটিয়ে নিচ্ছে সবার থেকে, সবকিছুর থেকে। সারাদিন ক্যানভাস আর তুলি নিয়ে বসে থাকে, আর কি যে আঁকতে থাকে কিছুই বোঝা যায় না। আগে মেঘনার ছবিতে কত প্রাণ ছিল, এখন যেন কেমন নিষ্প্রাণ লাগে ছবিগুলো। আগে মেঘনা কিছু নতুন আঁকলেই সেটা আকাশকে দেখাতো, কত উৎসাহের সঙ্গে ছবি নিয়ে কথা বলতো। কিন্তু এখন সেই সব কিছুই হয় না। এই মেঘনাকে আকাশ যেন চিনতেই পারছে না। এভাবে ও আর মেঘনাকে দেখতে পারছে না। ও বুঝিয়ে উঠতে পারছে না যে হিমেলগঞ্জে এমন কি হলো যে মেঘনা এইভাবে পাল্টে গেল। দুপুরের স্নান সেরে পুজো করে ছন্দাদেবী পুজোর প্রসাদ নিয়ে মেঘনার ঘরে যান। সেখানে গিয়ে দেখেন যে মেঘনা উন্মত্তের মতো ছবি এঁকে চলেছে। উনি তখন মেঘনাকে বলেন, মেঘনা, ও মেঘনা, মা কি করছিস বলতো তুই? স্নান নেই, খাওয়া নেই, সেই কখন থেকে একভাবে এই ছবি এঁকে চলেছিস। মাইনে একটু প্রসাদ মুখে দে। আর কত আঁকবি? নিজের শরীরের দিকে তো অন্তত একটু তাকা। মেঘনার কানে যেন কোনো কথাই পৌঁছালো না। ও যেন কোনো এক ঘোরের মধ্যে রয়েছে। ক্যানভাস আর তুলিটা যেন ওকে বশ করে রেখেছে। ছন্দাদেবী আর নিজেকে ধরে রাখতে পারলেন না। তিনি মেঘনার হাত থেকে তুলিটা ফেলে দেওয়ার জন্য যেই তুলিটাতে হাত দিলেন, সঙ্গে সঙ্গে মেঘনা যেন রাগে ফেটে পড়ল আর এক অদ্ভুত স্বরে বলে উঠল, তোর এত বড় সাহস যে তুই আমার হাত থেকে তুলি কেড়ে নিতে চাইছিস, শয়তান বুড়ি! আমি শেষ করে দেব তোকে, চিরদিনের মতো শেষ করে দেব। আর কোনো দিন আমার তুলিতে হাত দেওয়ার চেষ্টা করবি না যদি প্রাণে বেঁচে থাকতে চাস তো। যা, চলে যা, এক্ষুনি এই ঘর থেকে চলে যা। আকাশ কলেজ থেকে বাড়ি ফিরলে ছন্দাদেবী আজকের দুপুরের ঘটা সব ঘটনা ওকে জানান। শুনে আকাশের আত্মারাম খাঁচা ছাড়া হয়ে যায়। ও ছন্দাদেবীকে বলে, কি বলছো পিসি? আমি তো বিশ্বাসই করতে পারছি না। হিমেলগঞ্জ থেকে আসার পর থেকেই ও কেমন যেন বদলে গেছে, কিন্তু ও এতটা ভয়ঙ্কর হয়ে উঠবে আমি ভাবতেও পারিনি। না পিসি, এভাবে আর চলতে দেওয়া যায় না। আমাকে কিছু একটা করতেই হবে।
মাথা ঠান্ডা কর আকাশ। আমি আজকে যা শুনেছি আর দেখেছি তাতে একটা জিনিস খুব পরিষ্কার, যে ও আমাদের মেঘনা নয়। মেঘনার শরীর এখন অন্য কারো দখলে, আর মেঘনা যা কিছু করছে সেটা সেই ওকে দিয়ে করাচ্ছে। তাই আমাদের উত্তেজিত হলে চলবে না, যা কিছু করতে হবে ঠান্ডা মাথায় করতে হবে। মনে রাখিস, আমাদের মেঘনাকে ফিরিয়ে আনতেই হবে। এসব তুমি কি বলছো পিসি? ও আমাদের মেঘনা নয় মানে? আর ওর শরীর কারো দখলে আছে এরই বা কি মানে? তুমি এইসব জিনিস বিশ্বাস করছো পিসি? তুমি না একজন স্কুল টিচার ছিলে, তুমি তো আমাকে শিখিয়েছিলে যুক্তিবাদী হতে, সবকিছু যুক্তি দিয়ে বিচার করতে, আর এখন তুমি এইসব বলছো? যুক্তি আমি আজও ভুলিনি আকাশ, কিন্তু পৃথিবীতে এমন অনেক কিছু ঘটে যা আমরা যুক্তি দিয়ে বিচার করতে পারি না। যখন চোখের সামনে বিজ্ঞান আর যুক্তি সব হার মেনে যায়, তখন আর কোনো ব্যাখ্যা খাটে না। আমি তোর পিসি হওয়ার আগে একজন মানুষ, আর একজন মানুষের ষষ্ঠ ইন্দ্রিয় বলে একটা জিনিস থাকে। মেঘনার চোখে আমি আজ যে দৃষ্টি দেখেছি তার সাথে কোনো যুক্তির মিল নেই। সেটা কোনো মানুষের চোখ ছিল না আকাশ, সেখানে ছিল শুধু একরাশ ঘৃণা আর রক্ততৃষ্ণা। তাহলে আমরা এখন কি করব পিসি? তোমার কথা শুনে তো মনে হচ্ছে যে আমাদের লড়াই কোনো মানুষের সঙ্গে নয়। কি করে এই অশরীরীর সঙ্গে লড়াই করব আমরা? কি করে ফিরিয়ে আনবো মেঘনাকে পিসি? আমি হারিয়ে ফেলবো মেঘনাকে সারা জীবনের মতো? আমি বাঁচবো না ওকে ছাড়া পিসি, আমি বাঁচবো না। কাঁদিস না আকাশ, এখন তোকে শক্ত হতে হবে। তুই একমাত্র পারবি মেঘনাকে বাঁচাতে। আর তুই যদি ভেঙে পড়িস, তাহলে তো মেঘনাকে আর কোনোদিন ফেরানো যাবে না। আমি কি করে মেঘনাকে ফেরাবো পিসি? কি করে ওই পিশাচিনীর হাত থেকে ওকে বাঁচাবো? আমি কি করে পারবো এসব? হ্যাঁ, তুই পারবি আকাশ, তোকেই পারতে হবে। ভুলে যাস না, তুই মেঘনাকে ভালোবেসে আর অগ্নিকে সাক্ষী রেখে বিয়ে করেছিস। একজন স্ত্রী যেমন সতী সাবিত্রী হয়ে তার স্বামীর প্রাণ ফেরাতে পারে, তার ঢাল হতে পারে, তেমন একজন স্বামীও পারে তার ভালোবাসা, নিষ্ঠা আর সততা দিয়ে তার স্ত্রীর ঢাল হতে, তাকে যে কোনো খারাপ কিছু থেকে বাঁচাতে। তাই তুই হলি মেঘনার ঢাল। তোকেই ওকে ওই পিশাচিনীর হাত থেকে বাঁচিয়ে ফিরিয়ে আনতে হবে, আর আমি জানি তুই সেটা পারবি। শোন, তাকা আমার দিকে। আমি এখন যা বলবো সেটা খুব ভালো করে শুনবি। সব আত্মারই একটা মাধ্যম লাগে কারো শরীরকে বশ করতে গেলে, আর সেই জিনিসটা তখন সে তার কাজ ছাড়া করে না। আমি মেঘনাকে দেখেছি, ও হিমেলগঞ্জ থেকে ফেরার পর থেকে এক মুহূর্তের জন্য ওই তুলিটাকে হাত ছাড়া করেনি। আমার মনে হয় ওই তুলিটাই হলো সেই মাধ্যম যার মধ্যে দিয়ে সেই অশরীরী পিশাচিনী মেঘনার শরীরকে বশ করেছে। কিন্তু এটা আমার শুধু আন্দাজ মাত্র। আমাদের এই ব্যাপারটাতে শিওর হতে হবে, আর সেটা একমাত্র তুই করতে পারবি। এখন মেঘনা ওই ঘরেই আছে, ছবি আঁকছে। তুই যা, ওর সঙ্গে গিয়ে কথা বল, আর যে কোনোভাবেই হোক না কেন ওই তুলিটাকে ওর থেকে নিয়ে নিতে চেষ্টা কর। আমি ঘরের আশেপাশেই থাকবো। তুই চিন্তা করিস না আকাশ, আমি মেঘনাকে কিছু হতে দেব না। ছন্দা দেবীর কথা মতো আকাশ ওদের বেডরুমে যায়, আর ওখানে গিয়ে দেখে যে মেঘনা সেই পাগলের মতো ছবি আঁকছে। আকাশ মেঘনাকে বলে, মেঘনা, এ কি করছো তুমি? সেই দুপুর থেকে তুমি এই ঘরে বন্ধ হয়ে আছো, একবারও বাইরের কারোর সাথে কথা বলোনি, কিচ্ছু খাওনি। তোমার এই ছবি আঁকা কি শেষ হবে না? একটু থামো মেঘনা, আমার দিকে তাকাও, দেখো আমি এসেছি। মেঘনা আকাশের কথার কোনো উত্তর করে না, বরং ওর পুরো ধ্যান তখন ওই ক্যানভাস আর তুলির দিকে। আকাশ আর সহ্য করতে পারে না, ও ঠিক করে তুলিটা ভেঙে ফেলবে। আর সেই মতো যেই ও তুলিটাতে হাত দিল, সঙ্গে সঙ্গে মেঘনা বলে উঠল, আবার আবার আমার তুলিতে হাত দিচ্ছিস? তখন ওই বুড়িটাকে শিক্ষা দিয়েছিলাম, তাতে হয়নি তাই না? তাই তোরও সময় হয়ে এসেছে। এত বড় সাহস যে তুই আমার তুলিতে হাত দিস! আকাশ দেখল মেঘনার চোখ দুটো রক্তের মতো লাল, আর তাতে কোনো মনি নেই। কি বিভৎস! ওর গা শিউরে উঠল। আকাশ কিছু বুঝে ওঠার আগেই একটা
থাপ্পড় এসে পড়ল আকাশের গালে। আর আকাশ পিসি পিসি করে চিৎকার করতে করতে ঘর থেকে ছুটে বেরিয়ে গেল। আর ওই পিশাচিনী অট্ট হাসিতে ফেটে পড়ল। ঘরের বাইরেই ছন্দাদেবী দাঁড়িয়েছিলেন, তিনি সব শুনছিলেন। আকাশ যখন বেরিয়ে এলো, ওর চোখে মুখে ভয়ের ছাপ আর চোখ থেকে জল পড়ছে। ও ছন্দাদেবীকে বলল, পিসি, তুমি ঠিকই বলেছিলে, ও মেঘনা নয় পিসি, ও মেঘনা নয়, ও মেঘনা হতেই পারে না। ওর চোখ দুটো একদম রক্তের মতো লাল। আমি ওর কাছে যেতেই ও আমাকে মারলো পিসি। ও আমাদের মেঘনা হতে পারে না পিসি, ও কোনো মানুষই নয়। আমি সব দেখেছি আকাশ, কাঁদিস না, চল আমার ঘরে। আর আমি তোকে যা যা বলবো এখন, তুই শুধু তাই করবি। এই বলে ছন্দাদেবী আকাশকে ওনার ঘরে নিয়ে যান। ঘরে গিয়ে উনি ওনার পরিচিত একজন মানুষকে ফোন করেন, যিনি তন্ত্র সাধনা ও পিশাচ সাধনায় সিদ্ধিপ্রাপ্ত। ছন্দাদেবী কোনোদিন ভাবতেই পারেননি যে ওনাকে কোনোদিন তাকে ফোন করতে হবে। কথা বলার পরে উনি আকাশকে বলেন, আমি সব বিধি জেনে নিয়েছি আকাশ। কালকে রাত ঠিক 10টার সময় আমাদের সেই বিধি শুরু করতে হবে। সেই রাতটা কোনোভাবে কাটে। দেখতে দেখতে পরের দিন রাত 10টা চলে আসে। ছন্দাদেবী আর আকাশ দুজনেই স্নান করে ধোয়া জামাকাপড় পরে নেয়। তারপর ছন্দাদেবী আকাশকে ঠাকুরের পায়ে ছোঁয়ানো একটা সিঁদুরের কৌটো দিয়ে বলেন, এই সিঁদুরটা নে আকাশ, এটা স্বয়ং মায়ের পায়ের সিঁদুর। আমি যখন তোকে বলবো, তুই ঠিক সেই মুহূর্তে মেঘনার সিঁথিতে এই সিঁদুরটা পরিয়ে দিবি। মেঘনার সিঁথিতে এই সিঁদুরটা একবার পরিয়ে দিতে পারলেই ওই অশুভ শক্তি বাধ্য হবে মেঘনার শরীর ছেড়ে বেরিয়ে আসতে। তবে মনে রাখিস, এই কাজটা কিন্তু এত সহজ হবে না তোর জন্য। ওই পিশাচিনী তোকে সব রকমভাবে বাধা দেওয়ার চেষ্টা করবে। তোর প্রাণহানি পর্যন্ত ঘটতে পারে আকাশ। তোর মা বাবা চলে যাওয়ার পরে আমি সবসময় চেষ্টা করেছি তোকে সব বিপদ থেকে আগলে রাখতে। কিন্তু আজ এমন একটা পরিস্থিতি যেখানে আমি তোকে এটাও বলতে পারবো না যে তুই এই সব কিছুর মধ্যে থাকিস না, কারণ এই বিধিটা তুই ছাড়া সম্পন্ন করা যাবে না। আবার তোর প্রাণ সংশয় হতে পারে, এটা ভেবে বুকটাও আমার কেঁপে উঠছে রে আকাশ। তুমি আমাকে নিয়ে চিন্তা করো না পিসি। মেঘনাকে বাঁচাতে গিয়ে যদি আমার প্রাণ চলেও যায়, তাতেও আমার কিচ্ছু যায় আসে না। মেঘনাকে এরকমভাবে আমি দেখতে পারছি না। আমার সেই মিষ্টি হাসি খুশি মেঘনাকে ফিরিয়ে আনার জন্য আমি সব করতে পারি, সব। এরপর আকাশ আর ছন্দাদেবী সেই সিঁদুরের কৌটো নিয়ে মেঘনার কাছে যায়। ওদের দেখেই মেঘনার চোখ থেকে রাগী রক্ত ফেটে পড়তে থাকে। মেঘনা ওদের দেখে বলে, আবার এসেছিস? তোদের সাহস তো কম নয়। আজ তোদের কাউকেই আমি জ্যান্ত ছাড়ব না। এই ঘরের দেওয়াল তোদের রক্তে রাঙিয়ে দেব আমি। চলে যা এখান থেকে। এই সব দেখার সঙ্গে সঙ্গেই ছন্দাদেবী সেই পিশাচ সাধকের দেওয়া পিশাচ দহন মন্ত্র জপ করতে শুরু করেন। আর আকাশকে সিঁদুরের কৌটোটা দিয়ে বলেন, নে আকাশ, পড়িয়ে দে মেঘনার সিঁথিতে। ভয় পাস না আকাশ, আমি মন্ত্র জপ করছি, তুই এগিয়ে যা, পড়িয়ে দে সিঁদুরটা। ছন্দাদেবীর কথা মতো আকাশ মেঘনার দিকে এগিয়ে যায়। সেই পিশাচিনী আকাশকে আটকানোর চেষ্টা করতে থাকে, কিন্তু ছন্দাদেবীর মন্ত্রের কাছে তার শক্তি দুর্বল হয়ে পড়ে। আকাশ এগিয়ে গিয়ে সেই পবিত্র সিঁদুরে মেঘনার সিঁথি রাঙিয়ে দেয়, আর সঙ্গে সঙ্গে মেঘনা মাটিতে লুটিয়ে পড়ে, আর ওর শরীর থেকে সেই পিশাচিনীর আত্মা বেরিয়ে আসে। আকাশ মেঘনার অসার শরীরটা নিজের কোলের উপরে আগলে ধরে বসে থাকে। ওই অশরীরীকে দেখে ছন্দাদেবী আর আকাশ দুজনেই ভয়ে শিউরে ওঠে। ছন্দাদেবী ভয়ে ভয়ে ওই অশরীরীকে জিজ্ঞাসা করেন, কে তুমি? কেন মেঘনার শরীর আর আত্মাকে বশ করেছিলে? কি চাও তুমি? কেন এসেছো এখানে? তখন সেই ছায়ারূপী অশরীরী বলে ওঠে, আমি দময়ন্তী। আজ থেকে 20 বছর আগে আমি হিমেলগঞ্জেই থাকতাম। আমিও মেঘনার মতো ছবি আঁকতে খুব ভালোবাসতাম। রং তুলি আমার কাছে আমার জীবনের সবথেকে ভালোবাসার জিনিস ছিল।
রং তুলির পরে আমার জীবনে যার গুরুত্ব আর জায়গা সবথেকে বেশি ছিল সে হল সুবিমল। আমি আর সুবিমল একই আর্ট কলেজের স্টুডেন্ট ছিলাম। সেখান থেকেই আমাদের বন্ধুত্ব, প্রেম, তারপর বিয়ে। ও আমার জন্য একটা আর্ট স্টুডিও বানিয়েছিল বিয়ের পর আমরা সেখানে একসঙ্গে ছবি আঁকব বলে। আমার মনে হয়েছিল আমি যেন জীবনে সব পেয়ে গেছি, কিন্তু আমি কখনো ভাবতে পারিনি যে আমি যাকে ভালোবাসা বলে ভাবছি সেই হয়ে উঠবে আমার জীবনের সবথেকে বড় অভিশাপ। বিয়ের কিছুদিন পর থেকেই সুবিমলের ব্যবহার, কথাবার্তা পাল্টাতে শুরু করল। ও যেন মানতেই পারত না যে আমি সংসারের কাজ ছাড়াও ছবি আঁকব বা আমার ছবির এক্সিবিশন হবে, লোক আমার প্রশংসা করবে। এইগুলো যেন ওর সহ্য হচ্ছিল না। কেউ আমার আঁকা ছবিকে ভালো বললে ও প্রচণ্ড রেগে যেত, অশান্তি করত আমার সঙ্গে। ধীরে ধীরে ও মদ আর সিগারেটের নেশায় চুর হয়ে থাকতে শুরু করল। ছবি আঁকা তো ভুলেই গিয়েছিল। আমি রাত জেগে কখনো ছবি আঁকছি দেখলে আমার গায়ে হাত তুলত। মেরে মেরে আমার সারা শরীরে কালশিটে দাগ ফেলে দিয়েছিল। লোকের সামনে যেতে লজ্জা লাগতো আমার, কিন্তু আমি তারপরেও ছবি আঁকতাম, কারণ ওটাই তো আমার প্রাণ ছিল, আমার জীবনের প্রথম ভালোবাসা। আমি যে মনে প্রাণে একজন শিল্পী ছিলাম, শিল্পী কি করে তার শিল্পকর্ম ছাড়া থাকবে? মা বাবাকে কখনো কিছু জানাইনি, কারণ ওকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম। তাই ও কারো সামনে খারাপ হোক সেটা আমি চাইনি। তাই এত অত্যাচার সহ্য করেও আমি ওর সঙ্গেই ছিলাম। কিন্তু আমি ভুল ছিলাম। যদি সেই সময় আমি ওকে ছেড়ে চলে আসতাম, তাহলে হয়তো আজকে আমি বেঁচে থাকতাম। এক ঝড় বৃষ্টির রাতে আমি স্টুডিওতে বসে ছবি আঁকছিলাম। হঠাৎ সেখানে সুবিমল আসে। তখনও ও মদের নেশায় চুর হয়ে আছে। ওর চোখে আমার জন্য ঘৃণা ছাড়া আমি সেদিন আর কিছুই দেখতে পাইনি। ও ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছিল আর বলছিল, তোমাকে কতবার বলেছি আমি ছবি না আঁকতে, তাও তুমি এইসব ছাইপাশ নিয়ে বসেছ। আমি ওকে বোঝানোর চেষ্টা করলাম যে ছবি না আঁকলে আমি বাঁচব না সুবিমল, ওটা আমার নিঃশ্বাসের সঙ্গে জড়িয়ে আছে। আমার এই কথা শুনে ও বিকৃতের মতো হেসে উঠল, আর সঙ্গে সঙ্গে দেখলাম ওর যে হাতটা পিছনে রাখা ছিল সেটা ও সামনে নিয়ে এলো, আর তাতে একটা ছুরি ছিল। আমি কিছু বুঝে ওঠার আগেই ওই ধারালো ছুরিটা দিয়ে ও আমার উপরে আঘাত করল, আর আমি ছিটকে পড়লাম মেঝেতে। তারপর ও কোপাতেই থাকলো আমাকে, যতক্ষণ না আমার শেষ রক্তবিন্দুটা বেরিয়ে যায়। তারপর আমার স্বপ্নের সেই আর্ট স্টুডিওটা সহ গোটা বাড়িটাকে ও জ্বালিয়ে দেয়, আর সেখান থেকে পালিয়ে যায়। এই ঘটনার কয়েক বছর পরে আমি হিমেলগঞ্জের সুবিমলকে দেখতে পাই, আর ওর সঙ্গেও আমি তাই করি যা ও একদিন আমার সঙ্গে করেছিল। মরার সময় ওর ওই আকুতি আমাকে সেদিন শান্তি দিয়েছিল। আমার আত্মা মুক্তি পায়নি, ওই বাড়ি আর স্টুডিওকে ঘিরেই রয়ে গিয়েছিল। একদিন আমি ওই বাড়ির সামনে মেঘনাকে দেখতে পাই। মেঘনা ওই বাড়িতে আধা পোড়া অবস্থায় পড়ে থাকা ক্যানভাস, রং আর আমার তুলিগুলোকে এমন করে দেখছিল, একসময় আমিও এইভাবেই দেখতাম। আমি বুঝতে পারি যে ওর মধ্যেও ছবি আঁকার প্রতি সেই রকমই পাগল করা নেশা আছে। তাই ওকে দেখে আমার খুব ইচ্ছে হলো যে আমি আবারও রং, তুলি, ক্যানভাস নিজের হাত দিয়ে ছুঁয়ে দেখব। সেই লোভ আমি সামলাতে পারলাম না, আর যেই মেঘনা আমার প্রিয় তুলিটাতে হাত দিল, সঙ্গে সঙ্গে আমি ওর শরীরে প্রবেশ করে ওর আত্মাকে নিজের বশে করে নিই। আমি হিমেলগঞ্জে থাকতে চাইছিলাম না। যে জায়গা আমার সব কিছু কেড়ে নিয়েছে সেখান থেকে দূরে যেতে চাইছিলাম। তাই মেঘনাকে দিয়ে আকাশকে জোর করেই কলকাতায় সময়ের আগেই ফিরিয়ে নিয়ে আসি। এখানে এসে যখন দেখলাম যে আকাশ মেঘনাকে এত ভালোবাসে, ওর ছবি আঁকাকে এত সম্মান করে, আপনি ওকে এত স্নেহ করেন, তখন আমার খুব হিংসে হলো। মনে হলো আমি জীবনে যা পাইনি মেঘনা তো সব পাচ্ছে। তাই আমি ওর শরীর থেকে যেতে চাইছিলাম না। কিন্তু এখন আমি বুঝতে পেরেছি যে আমি ভুল করেছি। আমার জীবনের অপূর্ণতার জন্য আমি একজন নির্দোষ মানুষকে শাস্তি দিতে পারি না। তাই আমি মেঘনার শরীর ছেড়ে চলে যাচ্ছি।
ওই তুলিটাকে জ্বালিয়ে দিলেই আমার মুক্তি ঘটবে, আর তার সঙ্গে মেঘনারও। দময়ন্তীর সব কথা শোনার পরে আকাশ আর ছন্দাদেবীর চোখ জলে ভরে ওঠে। ছন্দাদেবী দময়ন্তীকে বলেন, দময়ন্তী, শিল্পী হয়েও তুমি যে অত্যাচার সহ্য করেছ তা ভাবলে বুক ফেটে যায়। আমরা তোমাকে মুক্তি দেব, তোমার ওই শেষ স্মৃতিটুকু আমরা সসম্মানে বিদায় জানাবো। আজ তোমার এই অপূর্ণ ইচ্ছার অবসান হবে। তুমি শান্তি পাও মা, তুমি মুক্তি পাও। এরপর ছন্দাদেবী ওই তুলিতে আগুন ধরিয়ে দেন, আর ধীরে ধীরে ওনারা দেখেন যে দময়ন্তীর আত্মা হাওয়ায় মিলিয়ে যায়। পরের দিন সকালে মেঘনার ঘুম ভাঙলে ও দেখে আকাশ আর ছন্দাদেবী ওর বিছানার সামনে দাঁড়িয়ে আছে। দুজনের মুখেই একটা চিন্তার ভাব। ও জিজ্ঞাসা করে, কি ব্যাপার, তোমাদের এত টেনসড দেখাচ্ছে কেন? কি হয়েছে? আকাশ মেঘনাকে বলে, তোমার কি কিছুই মনে নেই মেঘনা? কিছুই মনে নেই মানে? কি মনে থাকবে? কি বলছো বলো তো তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি না। আর আমরা হিমেলগঞ্জ থেকে কবে ফিরলাম আমার তো কিছুই মনে পড়ছে না। উফ, মাথাটা এত ব্যথা করছে। তারপর মেঘনা বিছানায় উঠে বসে আর আকাশ ওকে সব কিছু বলতে শুরু করে। সবকিছু শোনার পর মেঘনার চোখ থেকে জল পড়তে থাকে, আর ও অবাক হয়ে আকাশকে বলে, ওই পোড়ো বাড়ি থেকে ফিরে আসার পর থেকে আর কোনো কিছুই আমার মনে নেই আকাশ। মনে হচ্ছে যেন আমি কোনো গভীর ঘুম থেকে উঠেছি। আমার জন্য তোমাদের এত কিছু সহ্য করতে হয়েছে। আমি তোমাদের সঙ্গে কত খারাপ ব্যবহার করেছি। আমার মরে যেতে ইচ্ছে করছে। কাঁদিস না মা, তুই কি আর কিছু জেনে বুঝে করেছিস? ওটা তো তুই ছিলি না, কষ্ট পাস না। জানো তো মেঘনা, আজ পিসি যদি না থাকতো তাহলে তোমাকে কিছুতেই ফিরিয়ে আনতে পারতাম না আমি। এই সব কিছু পিসির জন্যই সম্ভব হলো। না রে মেঘনা, আমি তো শুধু কি করতে হবে সেটা বলেছি, কিন্তু সমস্ত বিধি তো করেছে আকাশ। তাই তোকে আমি না, আকাশ ফিরিয়ে এনেছে। ওর ভালোবাসাই তোকে সব বিপদ থেকে রক্ষা করেছে। সত্যি আকাশ, তোমার মতো জীবনসঙ্গী আর ভালোবাসার মানুষ পেয়ে আমি ধন্য। তুমি আবারও প্রমাণ করলে যে প্রকৃত ভালোবাসা শুধু হিমেলগঞ্জ কেন, যে কোনো অশুভ হাতছানি থেকে মানুষকে ফিরিয়ে আনতে পারে।